সম্মানিত ভিউয়ার্স, আমি ডক্টর রিমা আক্তার এফসিপিএস স্টাডি মেড ইজি পাওয়ার্ড বাই ডক্টর সেন লাইভ ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের এই স্টাডি ক্লাসের উদ্দেশ্য হলো এফসিপিএস পার্ট 2 এক্সামের বিষয়ভিত্তিক বইসমূহ লাইন বাই লাইন পড়ে শোনানো এবং কিওয়ার্ডসমূহ মনে রাখার জন্য বাংলায় বুঝিয়ে বলা। আশা করি এতে আপনাদের যে কোনো টপিকসের বিস্তারিত মনে রাখাটা সহজ হবে, ফলে পরীক্ষায় আরও সাহস নিয়ে অংশগ্রহণ করতে পারবেন। চলুন আজকে শুরু করা যাক। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ভিডিওটা শুরু করব অবস্টেটিক্স, দত্ত অবস্টেটিক্সের 305 নাম্বার পেজে, যেটা কিনা কন্টিনিউশন অফ অ্যানিমিয়া অ্যান্ড প্রেগনেন্সি, যেটা শুরু হয়েছিল 303 নাম্বার পৃষ্ঠা থেকে। আমার আগের ভিডিওটা হচ্ছে 305 নাম্বার পৃষ্ঠা। আমরা কজেস অফ ইনক্রিজ প্রিভিলেন্স অফ অ্যানিমিয়া ইন ট্রপিক্স এর আগ পর্যন্ত আমার প্রথম ভিডিওটা ছিল। তো এখন আমি আমার নেক্সট ভিডিওটা করব, যেটা শুরু হয়েছে 305 নাম্বার পৃষ্ঠা থেকে। সো আমি ভিডিওটা শুরু করলাম। দ্য কজেস অফ ইনক্রিজ প্রিভিলেন্স অফ অ্যানিমিয়া ইন ট্রপিক্স. Iron deficiency anemia is very much prevalent in the tropics, particularly amongst women of childbearing age 75%, especially in the underprivileged sector. In a healthy individual, a daily intake of dietary iron of 15 mg can replenish the daily loss of about 1.5 mg of iron, assuming an absorption rate of 10%. But in tropical countries, especially with low socioeconomical group, the daily requirement is likely to be more because of the following. আচ্ছা, আমরা এখন মেন কথা হচ্ছে এখানে ট্রপিক্যাল কান্ট্রিগুলোতে কেন ইনসিডেন্সটা বেশি। আচ্ছা, বিফোর প্রেগনেন্সি কেন? ফল্টি ডায়েটেটিক হ্যাবিট. There is no deficiency of iron in the diet, but the diet is rich in carbohydrate, high phosphate and phytic acid, help in the formation of insoluble iron phosphate and phytates in the gut, thereby reducing the absorption of iron. এখানে কি বলছে যে আমাদের টপিক যে কান্ট্রিগুলো আছে সেখানে আমার ডায়েটেটিক হ্যাবিটটাই আমাদের ফল্ট। যেমন হচ্ছে দেয়ার ইজ নো ডেফিসিয়েন্সি অফ আয়রন ইন দ্য ডায়েট, বাট দ্য ডায়েট ইজ রিচ ইন কার্বোহাইড্রেট, মানে আমরা যে খাবারটা খাই সেটা কার্বোহাইড্রেট রিচ বেশি। High phosphate and phytic acid help in the formation of insoluble iron phosphate and phytates in the gut, thereby reducing the absorption of iron. সো আমরা যে খাবারগুলো খাই সেখানে হাই ফসফেট আর ফাইটিক যে অ্যাসিডটা সেটা কি করবে, একটা ইনসলিউবল আয়রন ফসফেট এবং ফাইটেটস তৈরি করবে ইন দ্য গাট। এতে কি হবে, আয়রনের অ্যাবজর্পশনটা কমে যাবে। এটাকেই ওরা বলছে ফল্টি ডায়েটিক হ্যাবিট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ফল্টি অ্যাবজর্পশন মেকানিজম. Because of high prevalence of intestinal infestation, there is intestinal hurry, which reduces the iron absorption. Hypochlorhydria, often associated with malnutrition, also hinders absorption. আচ্ছা, এখানে কি বলছে, because of highly prevalence of intestinal infestation, there is increased intestinal hurry, which reduces iron absorption. Hypochlorhydria, that means হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি কমে যায়, যেমন অনেকে আছে আমরা কন্টিনিউয়াসলি পিপিআই খাই, H2 ব্লকার খাই, এদের ক্ষেত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কম থাকে, সেটাও একটা অ্যাসোসিয়েটেড উইথ ম্যালনিউট্রিশন, অলসো হাইন্ডার্স অ্যাবজর্পশন। এক্ষেত্রেও অ্যাবজর্পশনটা হ্যাম্পার হবে। তাহলে 3 নম্বর পয়েন্ট হচ্ছে আয়রন লস, এটাই হচ্ছে মেইনলি কমন। More iron is lost through sweat to the exact of 15 mg per month. 2 নম্বর হচ্ছে repeated pregnancies at short interval along with a prolonged period of lactation puts a serious strain on the iron reserve. It has been estimated that a normal healthy woman with adequate diet takes about 2 years to replenish about 1000 mg of iron lost during childbirth and lactation. Number 3. Excessive blood loss during menstruation, which is left untreated and uncared for.
4 নম্বর পয়েন্ট হচ্ছে hookworm infestation with consequent blood depletion to the extent of 0.5 to 2 milligram of iron daily. Each worm extracts up to 0.05 ml of blood per day. 5 নম্বর পয়েন্ট হচ্ছে chronic malaria, chronic blood loss due to bleeding piles and dysentery also cause iron deficiency anemia. আচ্ছা, আয়রন লস সম্বন্ধে কি বলছে এখানে? 1 নাম্বার, মোর আয়রন ইজ লস্ট থ্রু সোয়েট টু দ্য এক্সটেন্ট অফ 15 মিলিগ্রাম পার মান্থ। সারা মাসে আমরা থ্রু সোয়েট আয়রন লস হয় কত? 15 মিলিগ্রাম। 2 নাম্বার কি বলছে? কেউ যদি রিপিটেড প্রেগনেন্সি হয় শর্ট ইন্টারভেলে অ্যালং উইথ এ প্রলং পিরিয়ড অফ ল্যাকটেশন এবং অনেক দিন ধরে ল্যাকটেশন করায় পুটস এ সিরিয়াস স্ট্রেইন অন এ আয়রন রিজার্ভ। এক্ষেত্রে আয়রন রিজার্ভে অনেক বড় একটা হ্যাম্পার হয়। ইট হ্যাজ বিন এস্টিমেটেড দ্যাট, এটা কাউন্ট করা হয়েছে যে দ্যাট এ ওমেন, হেলদি ওমেন উইথ অ্যাডিকুয়েট ডায়েট টেক্স অ্যাবাউট 2 years to replenish about 1000 মিলিগ্রাম অফ আয়রন লস ডিউরিং চাইল্ড বার্থ অ্যান্ড ল্যাকটেশন। আচ্ছা, একটা স্বাভাবিক মহিলার ইউজুয়ালি প্রেগনেন্সি, চাইল্ড বার্থ এবং ল্যাকটেশনের যে ডেফিসিয়েন্সিটা হয় 1000 মিলিগ্রাম, সেটা পূরণ হতে প্রায় 2 বছর সময় লেগে যায়। নাম্বার 3 কি বলছে? এক্সেসিভ ব্লাড লস ডিউরিং মেনস্ট্রুয়েশন হুইচ ইজ লেফট আনট্রিটেড অ্যান্ড আনকেয়ার্ড ফর। দেখা গেল মেনস্ট্রুয়েশনের সময় অনেক সময় ব্লাড লস এক্সেসিভ হচ্ছে, এটা সে চিকিৎসাই করালো না বা কেয়ারই করলো না, ওই সময় হচ্ছে এই আয়রন লসের জন্য অ্যানিমিয়াটা কমন হয়ে যায়। 4 নম্বর পয়েন্ট হচ্ছে হুকওয়ার্ম ইনফেস্টেশন। এখানে কি বলছে যে একটা ওয়ার্ম প্রতিদিন 0.05 ml ব্লাড সে এক্সট্রাক্ট করতে পারে। তো হুকওয়ার্ম ইনফেস্টেশন উইথ কনজিকিউটিভ ব্লাড ডিপ্লিশন টু দ্য এক্সটেন্ট অফ 0.5 to 2 মিলিগ্রাম অফ আয়রন ডেইলি। সো কারো হুকওয়ার্ম হলে তার প্রতিদিন 0.5 to 2 মিলিগ্রাম আয়রন ডেইলি লস হবে। 5 নম্বর হচ্ছে ক্রনিক ম্যালেরিয়া, ক্রনিক ব্লাড লস ডিউ টু ব্লিডিং পাইলস অ্যান্ড ডিসেন্ট্রি অলসো কজ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। ঠিক আছে, এটা হচ্ছে আয়রন লসের একটা কারণ। শেষ। এখন আমরা এতক্ষণ পড়লাম বিফোর প্রেগনেন্সি কী কী, আমরা আবার রিক্যাপিচুলেট করি। 1 নম্বর হচ্ছে ফল্টি ডায়েটেটিক হ্যাবিট, 2 নম্বর হচ্ছে ফল্টি অ্যাবজর্পশন, 3 নম্বর হচ্ছে আয়রন লস। ফল্টি ডায়েটিকে বলছে যে আমরা ম্যাক্সিমাম কার্বোহাইড্রেট খাই, আর তাছাড়া যে হাই ফসফেট আর ফাইটিক অ্যাসিড থাকে সেটা হচ্ছে আয়রনের সাথে বাইন্ড করে আয়রন ফসফেট, আয়রন ফাইটেটস তৈরি করে, যেটা কিনা অ্যাবজর্পশন অফ আয়রনটাকে কমায় দিবে। 2 নম্বর ফল্টি অ্যাবজর্পশন মেকানিজমে কি বলছে যে কারো যদি ইন্টেস্টিনাল ইনফেস্টেশন থাকে তাহলে ইন্টেস্টিনাল হারি হবে, এতে অ্যাবজর্পশনটা কমে যাবে। তাছাড়া হাইপোক্লোরহাইড্রিয়া, এটাও হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ ম্যাল অ্যাবজর্পশন সাথে জড়িত, তখনও আমাদের অ্যাবজর্পশনটা কম হবে। 3 নম্বর হচ্ছে আয়রন লস। 1 নম্বর হচ্ছে সোয়েটিংয়ের সাথে সারা মাসে 15 মিলিগ্রাম লস হয়, এটা বলছে। 2 নম্বরে বলছে কেউ যদি রিপিটেড শর্ট ইন্টারভেলে প্রেগনেন্ট হয় তাহলে দেখা যাচ্ছে যে তার চাইল্ড বার্থ এবং ল্যাকটেশনে যে 1000 মিলিগ্রাম ডেফিসিয়েন্সি আয়রন হয়েছিল সেটা ফিল আপ হতে 2 বছর সময় লেগে যায়। 3 নাম্বার হচ্ছে যে কারো মেনস্ট্রুয়েশনে ব্লাড বেশি যাচ্ছে, সে এটা ট্রিট করাচ্ছে না বা ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে সে ওটা ওই অবস্থায় রয়ে গেল, চিকিৎসা নিল না, এটা হচ্ছে 3 নাম্বার কারণ। 4 নাম্বার হচ্ছে যে হুকওয়ার্ম ইনফেস্টেশন যদি হয় প্রতিদিন তার আয়রন লস হবে 0.5 to 2 মিলিগ্রাম। ইভেন একটা ওয়ার্ম প্রতিদিন 0.05 ml অফ ব্লাড সে এক্সট্রাক্ট করে। 5 নাম্বার হচ্ছে ক্রনিক ম্যালেরিয়া, ক্রনিক ব্লাড লস, কেন? ডিউ টু ব্লিডিং পালস অ্যান্ড ডিসেন্ট্রি, এটাও একটা আয়রন ডেফিসিয়েন্সির কারণ। ঠিক আছে, তাহলে বিফোর প্রেগনেন্সি হচ্ছে এগুলা। ডিউরিং প্রেগনেন্সি কী কারণে আমাদের হইতে পারে অ্যানিমিয়াটা? The woman who has got sufficient iron reserve and is on a balanced diet is unlikely to develop anemia during pregnancy in spite of an increased demand of iron. But if the iron reserve is inadequate or absent, the factors which lead to the development of anemia during pregnancy are: number 1, increased demand of iron. Like as previously stated, the demand of iron during pregnancy is markedly increased. An adequate balanced diet contains not more than 18 to 20 milligram of iron, and assume that the absorption rate is increased by twofold
20%. The demand is hardly fulfilled. ওকে, তো একটা ডিউরিং প্রেগনেন্সি কী হয়, আয়রনের ডিমান্ডটা বেড়ে যায়। কেন? মার্কলি ইনক্রিজ হয়। অ্যাডিকুয়েট ব্যালেন্স ডায়েট কন্টেন্ট, আমরা যদি অ্যাডিকুয়েট ব্যালেন্স ডায়েট খাইও তাহলে হচ্ছে এটা আয়রন থাকে 18 থেকে 20 মিলিগ্রাম, ঠিক আছে। এবং অ্যাজিউমিং দ্যাট অ্যাবজর্পশন রেট ইজ ইনক্রিজ 2-fold, এবং অ্যাবজর্পশন পাওয়ারও 20% বেড়ে যায়। তারপরও ডিমান্ড ইজ হার্ডলি ফুলফিল, তাহলে আমাদের যে ডিমান্ডটা হয় সেটা হার্ডলি ফুলফিল হয় আসলে। 2 নম্বর হচ্ছে কি, ডিমিনিশড ইনটেক অফ আয়রন। অ্যাপার্ট ফ্রম সোশিও-ইকোনমিক্যাল ফ্যাক্টর, ফল্টি ডায়েটেটিক হ্যাবিট, লস অফ অ্যাপাটাইট অ্যান্ড ভমিটিং ইন প্রেগনেন্সি আর রেসপন্সিবল ফ্যাক্টর। ঠিক আছে, তো ডিউরিং প্রেগনেন্সির প্রথম পয়েন্টটা হচ্ছে ইনক্রিজ ডিমান্ড অফ আয়রন। 2 নাম্বার হচ্ছে ডিমিনিশ ইনটেক অফ আয়রন। এটা কী কারণে হতে পারে? সোশিও ইকোনমিক্যাল ফ্যাক্টর হতে পারে, ডায়েটেটিক হ্যাবিট তার প্রবলেম, লস অফ অ্যাপাটাইট, ভমিটিং ইন প্রেগনেন্সি হচ্ছে একটা ইনটেক ডিমিনিশড হওয়ার কারণ। তারপর 3 নম্বর হচ্ছে অ্যাবজর্পশন কমে যাওয়া, ডিমিনিশড অ্যাবজর্পশন। সেটা কি হবে? অ্যাসিড এনভায়রনমেন্ট ইন দ্য ডিউডেনাম হেল্পস আয়রন অ্যাবজর্পশন। On the other hand, intake of antacid, H2 blocker and PPI inhibit iron absorption. আমরা জানি আয়রন অ্যাবজর্পশনে হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা বড় ভূমিকা আছে। সো যদি কেউ H2 ব্লকার, অ্যান্টাসিড, পিপিআই খায় তাহলে আয়রন অ্যাবজর্পশনটা কমে যাবে। তো প্রথমে হচ্ছে ইনক্রিজ ডিমান্ড, দেন হচ্ছে ডিক্রিজ ইনটেক অফ আয়রন, ডিক্রিজ অ্যাবজর্পশন, দেন হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ মেটাবলিজম। Presence of infection markedly interferes with the erythropoiesis. One should not even ignore the presence of asymptomatic bacteria. আচ্ছা, 4 নম্বর পয়েন্টটা হচ্ছে disturbed metabolism. Presence of infection markedly interferes with the erythropoiesis. One should not even ignore the presence of asymptomatic bacteria. আচ্ছা, তারপরে আমরা পেজ 306 চলে গেলাম, ওইটারই কন্টিনিউশন। 4 নম্বর কজ শেষ, 5 নম্বর কজ বলছে pre-pregnant health status. Majority of the women in the tropics actually start pregnancy on a pre-existing anemic state, or at least with inadequate iron reserve. It is the state of the stored iron which largely determines whether or not and how soon a pregnant woman will become anemic. সো আমরা জানি প্রি প্রেগনেন্ট হেলথ স্ট্যাটাসটা খুব ইম্পর্টেন্ট। রোগী যদি আগে থাকতেই অ্যানিমিক হয় তাহলে তার প্রেগনেন্সিতে অ্যানিমিয়ার যে হওয়ার সম্ভাবনাটা এবং ইন্টেন্সিটিটা বাড়বে। এটা তো স্বাভাবিক একটা কথা, এটাই বলছে এখানে। মেজরিটি অফ দ্য ওমেন ইন দ্য ট্রপিক্স অ্যাকচুয়ালি স্টার্ট প্রেগনেন্সি অন এ প্রি এক্সিস্টিং অ্যানিমিক স্টেট, or at least with inadequate iron reserve. It is the state of the stored iron which largely determines whether or not and how soon a pregnant woman will become anemic. ঠিক আছে, দেখা যাচ্ছে যে প্রি এক্সিস্টিং অ্যানিমিয়া তাদের আগেই থাকে ট্রপিক কান্ট্রিগুলোতে, এবং ইনএডিকুয়েট আয়রন রিজার্ভ থাকে, এবং এটার উপরই ডিপেন্ড করে ওই মহিলাটার প্রেগনেন্সি অবস্থায় কত তাড়াতাড়ি অ্যানিমিক হবে। আচ্ছা, তারপরে এটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট। এখন আমরা 6 নম্বর পয়েন্টে কি বলছে? এক্সেস ডিমান্ড। নাম্বার 1 হচ্ছে মাল্টিপল প্রেগনেন্সি ইনক্রিজেস দ্য আয়রন ডিমান্ড বাই 2-fold। তাহলে যদি মাল্টিপল প্রেগনেন্সি হয় এটা ডিমান্ড 2 গুণ হয়ে যাবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ওমেন উইথ র্যাপিডলি রিকারিং প্রেগনেন্সি উইদিন 2 years following the last delivery need more iron to replenish deficient iron reserve. Number 3 কি বলছে? ডিমান্ড অফ আয়রন হুইচ অ্যাকম্পানিজ দ্য ন্যাচারাল গ্রোথ বিফোর দ্য এজ অফ 21 should not be underestimated, especially where teenage pregnancies are quite prevalent. তাহলে এক্সেস ডিমান্ডে কী বলছে? 1 নম্বর হচ্ছে যদি মাল্টিপল প্রেগনেন্সি হয় এই ডিমান্ডটা 2 গুণ থাকবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ওমেন উইথ যদি বারবার সে কোনো 2 বছরের গ্যাপ না দিয়ে রিকারেন্ট প্রেগনেন্সি হয় তাহলেও আমরা আয়রন রিজার্ভটা এই রোগীর কম পাবো। 3 নম্বর কি বলছে? দ্য ডিমান্ড অফ আয়রন হুইচ অ্যাকম্পানিজ দ্য ন্যাচারাল গ্রোথ বিফোর দ্য এজ অফ 21, মানে 21 বছরের আগে যদি প্রেগনেন্সি হয় তাহলে অবশ্যই আয়রন ডেফিসিয়েন্সি হওয়ার সম্ভাবনা থাকবে, এটা বলছে। শুড নট বি আন্ডার এস্টিমেট, তুমি কখনোই এটাকে আন্ডার এস্টিমেট করতে পারো না, স্পেশালি হোয়ার টিনেজ প্রেগনেন্সিজ আর কোয়াইট প্রিভিলেন্ট। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা ইন জেনারেল কজেস অফ প্রিভিলেন্স অফ অ্যানিমিয়া ইন ট্রপিক্স পড়লাম চ্যাপ্টার 306 পর্যন্ত, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার আগ পর্যন্ত।
আচ্ছা, এরপরে আমরা 306 নম্বর পৃষ্ঠায় পরের টপিকসে চলে যাই, সেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। ক্লিনিক্যাল ফিচার কী কী পাবো? সো আমরা অ্যানিমিয়া ডেফিনেশন পড়লাম, কী কী কারণে হয় পড়লাম, এবং আমাদের এখন অ্যানিমিয়া ডায়াগনোসিস কীভাবে করব সেটা আমরা পড়ব। ক্লিনিক্যাল ফিচার, দ্য ক্লিনিক্যাল ফিচার্স ডিপেন্ডস more on the degree of anemia than anything else. In the majority, the patients have got no symptom and the entity is detected accidentally during examination. However, the following features may develop slowly. Symptom: lassitude, fatigue, weakness may be the earliest manifestation. Number 2, the other features are anorexia and indigestion, palpitation caused by ectopic beats, dyspnea, giddiness and swelling of the legs. আচ্ছা, সিমটমে কি বলছে? পেশেন্ট ল্যাটিটিউড, ফ্যাটিগ, উইকনেস কমপ্লেন করবে, এটা হচ্ছে মোস্ট আর্লিয়েস্ট ম্যানিফেস্টেশন। তারপরে কি হবে? অ্যানোরেক্সিয়া, ইনডাইজেশন, বুক ধরফর করতেছে, দ্যাট মিন্স প্যালপিটেশন হচ্ছে, কেন? কজড বাই একটোপিক বিটস, ডিসনিয়া, গিডিনেস অ্যান্ড সোয়েলিং অফ দ্য লেগস, এটা হচ্ছে সিমটম। অন এক্সামিনেশন, দ্যাট মিন্স সাইন কী পাবো আমি? দ্যার ইজ পেইলোর অফ ভ্যারিং ডিগ্রিজ, এভিডেন্স অফ গ্লসাইটিস and stomatitis. Number 2, edema of the leg may be due to hypoproteinemia or associated preeclampsia. Number 3, a soft systolic murmur may be heard in the mitral area due to physiological mitral incompetence. Number 4, crepitation may be heard at the base of the lung due to congestion. আচ্ছা, অন এক্সামিনেশনে তাহলে আমরা কি দেখলাম? যে পেশেন্টের গ্লসাইটিস, স্টোমাটাইটিস থাকতে পারে, লেগ ইডিমা থাকতে পারে, কেন? হাইপোপ্রোটিনিমিয়া থাকে এই ধরনের রোগীদের, অথবা অ্যাসোসিয়েটেড যদি প্রিএক্লাম্পসিয়া থাকে। 3 নাম্বার হচ্ছে কি একটা সফট সিস্টোলিক মারমার পাবো আমরা মাইট্রাল এরিয়াতে, হ্যাঁ, এটা ডিউ টু ফিজিওলজিক্যাল মাইট্রাল ইনকম্পিটেন্স। 4 নাম্বার পয়েন্ট বলছে ক্রিপিটেশন পাবো লাংসের বেজাল এরিয়াতে ডিউ টু কনজেশন। ঠিক আছে, এক্সামিনেশন ফাইন্ডিংয়ে আমরা এই জিনিসগুলো খেয়াল করব। এবার ইনভেস্টিগেশনে চলে যাই। দ্য পেশেন্ট হ্যাভিং, আচ্ছা, ইনভেস্টিগেশন কী বলছে? দ্য পেশেন্ট হ্যাভিং এ hemoglobin level 9 gram deciliter or less should be subjected to a full hematological investigation. The objective investigation are to be ascertain. ঠিক আছে, আমরা ইনভেস্টিগেশন শুরু করব কখন? যদি হিমোগ্লোবিন 9 বা 9-এর নিচে থাকে তখন আমরা ইনভেস্টিগেশন শুরু করে দিব। এটা কি বলছে? 1 নম্বর হচ্ছে ডিগ্রি অফ এনিমিয়া দেখব আমরা, টাইপ অফ এনিমিয়া, কোন ধরনের এনিমিয়া হয়েছে, তারপরে আমরা কজ অফ এনিমিয়া খোঁজার চেষ্টা করব। এবার টু নোট দ্য ডিগ্রি অফ এনিমিয়া, দিস রিকোয়ার্স হিমাটোলজিক্যাল এক্সামিনেশন which includes estimation of hemoglobin দেখব, total red cell count দেখব। The red cell count is not of great value unless changed to the extreme. Number 3, determination of packed cell volume. All this help not only to identify the physiological anemia of pregnancy but also to note the degree of pathological anemia. Arbitrary grading of pathological anemia is done according to the level of hemoglobin. মাইল্ড কখন বলবো? বিটুইন 8 গ্রাম পার ডেসিলিটার অ্যান্ড 10 গ্রাম, 8 to 10 আমরা মাইল্ড বলবো। মডারেট কখন বলবো? লেস দেন 8 to 7 গ্রাম পার ডেসিলিটার। সিভিয়ার কখন বলবো? লেস দেন 7 মিলিগ্রাম হলে তখন আমরা এটাকে সিভিয়ার বলবো। তাহলে আমরা ডিগ্রি অফ অ্যানিমিয়াটা দেখার জন্য কি করব? 1 নাম্বার হিমোগ্লোবিন দেখব, সেখান থেকে আমরা মাইল্ড, মডারেট, সিভিয়ার করে ফেলবো। মাইল্ড হচ্ছে 8 to 10, মডারেট হচ্ছে লেস 7 to লেস দেন 8, সিভিয়ার হচ্ছে লেস দেন 7। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে আমরা রেড সেল কাউন্ট দেখব। The red cell count is not of great value unless changed to the extreme. যদি অনেক বেশি চেঞ্জ না হয় তাহলে টোটাল রেড সেল কাউন্টের তেমন ভ্যালু নাই। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ডিটারমিনেশন অফ প্যাকড সেল ভলিউম, দ্যাট মিন্স আমরা পিসিভি দেখব। ওকে, অল দিস হেল্প নট অনলি টু আইডেন্টিফাই দ্য ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া অফ প্রেগনেন্সি বাট অলসো টু নোট দ্য ডিগ্রি অফ প্যাথোলজিক্যাল অ্যানিমিয়া। ঠিক আছে, তাহলে আমরা ডিগ্রি অফ অ্যানিমিয়া দেওয়ার জন্য আমরা 3টা পয়েন্ট দেখব, হিমোগ্লোবিন, আরবিসি কাউন্ট, 3 নম্বর হচ্ছে পিসিবি। এবার হচ্ছে কি টু অ্যাসার্টেন দ্য টাইপ অফ অ্যানিমিয়া। এবার হচ্ছে আমার টাইপ অফ অ্যানিমিয়া কি? 1 নম্বর ডিগ্রি অফ অ্যানিমিয়া মানে হিমোগ্লোবিন লেভেলটা বেসিক্যালি দেখা, 2 নম্বর হচ্ছে টাইপ অফ অ্যানিমিয়া দেখবো। আমরা জানি টাইপ অফ অ্যানিমিয়া দেখার জন্য আমাদের পেরিফেরাল ব্লাড ফিল্মটা খুবই ইম্পর্ট্যান্ট এবং ব্লাড ইন্ডিসিসগুলা। আচ্ছা,
এখন হচ্ছে আমি পেরিফেরাল ব্লাড স্মিয়ার যেটা, সেটাতে আমরা কি পাবো, এক্সামিনেশন অফ ওয়েল প্রিপেয়ার্ড পেরিফেরাল ব্লাড স্মিয়ার স্টেইনড উইথ লিসমেইন স্টেইন টু স্টাডি the morphology of the red cells gives a better idea about the type of anemia. Abundant presence of small pale staining cells with variation in size, anisocytosis and shape, poikilocytosis suggest microcytic hypochronic anemia. আমরা জানি যে মাইক্রোসাইটিক অ্যান্ড হাইপোক্রনিক অ্যানিমিয়াতে আমরা অ্যানাইসোসাইটোসিস পাবো এবং পয়কিলোসাইটোসিস পাবো। অ্যানাইসোসাইটোসিস হচ্ছে যে ভ্যারিয়েশন ইন সাইজ, এটাকে আমরা অ্যানাইসোসাইটোসিস বলি, আর ভ্যারিয়েশন ইন শেপ যদি হয় আরবিসির তাহলে এটা আমরা পয়কিলোসাইটোসিস পাবো। এই দুইটাই আমরা পাবো হচ্ছে মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়াতে। দিস ইজ টিপিক্যাল ইন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। ঠিক আছে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতেই মাইক্রোসাইটিক হাইপোক্রমিক, পয়কিলোসাইটোসিস, অ্যানাইসোসাইটোসিস এগুলো সব পাবো। রেটিকুলোসাইট কাউন্ট মে বি স্লাইডলি রেজড। আমরা জানি যে আয়রন ডেফিসিয়েন্সিতে রেটিকুলোসাইট যেটা হচ্ছে নিউক্লিয়াস থাকে যে আরবিসির আগের স্টেজটা, সেটা আমরা স্লাইডলি রেজ পাবো। আচ্ছা, এবার টাইপ অফ এনিমিয়ার 2 নম্বর পয়েন্টটা হচ্ছে হেমাটোলজিক্যাল ইন্ডিসিসগুলো দেখব। সেটা কি কি? ক্যালকুলেশন অফ এমসিএইচসি, এমসিভি অ্যান্ড এমসিএইচ ইজ বেসড অন দ্য ভ্যালিউজ অফ হিমোগ্লোবিন এস্টিমেশন। Total red cells count and PCV, MCV and MCH values are not much dependable because of inherent inaccuracy in red cell count, which is involved in their calculation. MCH is the most sensitive index of iron deficiency anemia. সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের MCHC. It should be remembered that these hematological indices should supplement and not substitute the blood smear examination for correct typing of anemia. এটা বলছে যে এটা এরকম না যে হ্যাঁ আমরা পেরিফেরাল ব্লাড ফিল্ম দেখলাম না, শুধু এমসিএইচ দেখেই আমরা ডায়াগনোসিস করলাম, সেটা না। এটা একটা আরেকটা সাবস্টিটিউট না। কারেক্ট টাইপিং অফ এনিমিয়া করার জন্য বেসিক্যালি আমাদের দুইটাই ইম্পর্টেন্ট। পিভিএফ করব, আবার হচ্ছে আমরা ইন্ডিসেসগুলোও দেখব। এ টিপিক্যাল আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া শোজ দ্য ফলোয়িং ব্লাড values: hemoglobin less than 10 gram per deciliter, red cell count less than 4 million per microliter cube, PCV less than 30%, MCHC less than 30%, MCV less than 75 millimicron and MCH less than 25 picogram. এটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট থিং আমরা যেটা এখন পড়লাম, সেটা হচ্ছে যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াগুলোর প্যারামিটারগুলো কী থাকবে। হিমোগ্লোবিন 10 গ্রাম পার ডেসিলিটার, রেড সেল কাউন্ট 4 মিলিয়ন পার মিলিমিটার কিউবের কম থাকবে। 3 নাম্বার হচ্ছে পিসিভি লেস দেন 30% হবে, এমসিএইচসি লেস দেন 30% হবে, এমসিভি লেস দেন 75 মিলিমাইক্রন হবে, এমসিএইচ লেস দেন 25 পিকোগ্রাম হবে। এটা অবশ্যই মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, মাস্ট। এবার হচ্ছে কি বলছে, আচ্ছা এই পর্যন্ত আমরা আজকে শেষ করি। এখানে 306 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমরা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার যে টাইপ অফ অ্যানিমিয়া বের করার জন্য হিমাটোলজিক্যাল ইন্ডিসিস পর্যন্ত আমরা পড়ব, সেই পর্যন্ত আমি এখানে শেষ করলাম। আমার নেক্সট যে ক্লাসটা সেটা হবে 307 নম্বর পৃষ্ঠা থেকে, আমি ওইটারই কন্টিনিউশন শুরু করব। চ্যাপ্টার 20 আমি 306 এই পর্যন্ত শেষ করলাম। আমার নেক্সট ভিডিও দেখার জন্য আপনারা বেল আইকনটি দিয়ে রাখেন। যখন আমার নেক্সট ভিডিও আসবে তখন আপনাদের কাছে অটোমেটিক নোটিফিকেশান চলে যাবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।